আসসালামু আলাইকুম। আজকের কমিউনিকেটিভ ইংলিশের লাইভ ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে মেডিকেল ভোকাবুলারি। আমরা আজকে মেডিকেল ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তো আমরা মেডিকেল ভোকাবুলারি আলোচনা করার আগে আমরা গত ক্লাসগুলোতে কি করেছিলাম, আমাদের যখন লকডাউন ছিল না তখন কিন্তু আমরা গ্রামার নিয়ে আলোচনা করেছি, ইংরেজি গ্রামার, ব্যাকরণের নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করেছি। ব্যাকরণের নিয়মকানুনগুলো কেন লাগবে কথা বলার জন্য এবং লেখার জন্য। তারপরে আমরা স্পিকিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, যেটা ছিল লকডাউনের মধ্যে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা ফেসবুক লাইভে আলোচনা করেছি। তারপরে আমরা স্পিকিং স্ট্রাকচার লাইভ ভিডিওতে আলোচনা করেছি। আমরা স্পিকিংয়ের যে লিসেনিং মডিউলটা ছিল স্পিকিং, সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল কন্ট্রাকশন, এগুলোও আমরা লাইভ ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো আপাতত আমরা এখন মেডিকেল নার্সিং ইংলিশে চলে যাব। নার্সিং এবং মেডিকেল ইংলিশ একই। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব মেডিকেল ভোকাবুলারি দিয়ে। তোমাদের জেনে রাখা ভালো যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি বা এখন যেটা পড়াবো সেটা কিন্তু আমার নিজের বইতে দেয়া। আমি যে বইগুলো তোমাদের কাছে দিয়েছিলাম, যে বইটা সম্পাদনা করেছি আমি, যেটা তোমাদের কোর্স সিলেবাস অনুযায়ী পুরো 1 বছরের জন্য যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই বইয়ের ভিতর থেকে এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা মেডিকেল ভোকাবুলারি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে মেডিকেল ভোকাবুলারির বিষয়গুলো হচ্ছে যে, প্রশ্নটা এরকম হবে যে মেডিকেল ভোকাবুলারি মানে মেডিকেল এনভায়রনমেন্টে বা নার্সিং এনভায়রনমেন্টে তোমাদের কি কি ধরনের নার্সিং এনভায়রনমেন্ট বা মেডিকেল এনভায়রনমেন্টে বা হসপিটাল এনভায়রনমেন্টে তোমাদের কোন কোন ধরনের শব্দের সম্মুখীন হতে হবে, কোন কোন টপিক্সের সম্মুখীন হতে হবে, পেশেন্ট ডিল করতে গিয়ে, রোগীকে ডিল করতে গিয়ে তোমাদের কি কি জানতে হবে বা কি কি জানা দরকার আগে থেকে। যখন তুমি রোগী ডিল করবে, ডাক্তারের সাথে কথা বলবে বা রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলবে, অ্যাবভ অল তুমি যখন নিজে অনন্য সাবজেক্ট, ইংরেজি বাদে অনন্য সাবজেক্ট যখন তুমি পড়বে, তখন তুমি আজকে যে ভোকাবুলারিগুলো নিয়ে আমি কথা বলবো, এগুলোর সম্মুখীন তোমরা হবে। তো আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের ভোকাবুলারি। তো ভোকাবুলারি তোমরা প্রথমে দেখছো যে এখানে প্রথম শব্দটা আমরা অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বলতে আমরা সাধারণ অর্থে যেটা আমরা অ্যাবনর্মাল বলি মানে পাগল, সোজা কথা, ছেলেটা খুব অ্যাবনর্মাল, লোকটা খুব অ্যাবনর্মাল, মেয়েটা খুব অ্যাবনর্মাল। কিন্তু মেডিকেল সায়েন্সে বা মেডিকেল এনভায়রনমেন্টে, তোমার হসপিটাল এনভায়রনমেন্টে তুমি যখন কোনো ডাক্তার বা যখন কোনো নার্স অ্যাবনর্মাল কথাটা বলবে, তখন সেটা বোঝাবে নট নর্মাল ফর দ্য হিউম্যান বডি। অর্থাৎ মেডিকেল সায়েন্সে অ্যাবনর্মাল কথাটা সংশ্লিষ্ট হচ্ছে হিউম্যান বডির সাথে, নট অনলি হিউম্যান মাইন্ড বাট অলসো হিউম্যান বডি এখানে বোঝাচ্ছে। অ্যাবনর্মাল কথাটার মানে হচ্ছে নট নর্মাল ফর দ্য হিউম্যান বডি। এখন দেখো আমি একটু প্রথমবার আমি বলে দিব, এরপরেগুলো তোমরা আশা করি খুব চমৎকারভাবে ধরে ফেলবে। এখানে অ্যাবনর্মাল কথাটা লাল অক্ষরে লেখা আছে, যেটা নিচে কালো অক্ষরে লেখা আছে এডিজে। দ্যাট মিন্স এটাকে বোঝানো হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে তোমরা আসো, ঠিক অ্যাবনর্মালে ঘরের মধ্যে লেখা আছে এটা একটা শব্দ, এরপরে নিচে লেখা আছে নট নর্মাল ফর দ্য হিউম্যান বডি। নট নর্মাল ফর দ্য হিউম্যান বডি কথাটার মানে হচ্ছে যে হিউম্যান বডির জন্য এটা নর্মাল না। এটা হচ্ছে মানে অ্যাবনর্মাল কথাটার মানে লেখা আছে একটা কালার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা স্কাই কালার, বা আমরা এটাকে কোন কালার বলবো, এটাকে খুব ডিপ স্কাই কালার বলবো আমরা এটাকে, ঠিক আছে। এরপরে দেখো এটা ছিল অ্যাবনর্মালের মিনিং, এবং এটার নিচে লেখা আছে দিস অ্যামাউন্ট অফ ওয়েট লস ইজ অ্যাবনর্মাল ফর উইমেন ইউর এজ। এই পরিমাণ একজন নারীর পক্ষে ওজন কমানো, এটা হচ্ছে এক ধরনের অস্বাভাবিক ব্যাপার। এটা একটা বেগুনি কালারে লেখা, এটা হচ্ছে মেক সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা উপরে যে লাল অক্ষরে লেখা আছে অ্যাবনর্মাল, সেটা হচ্ছে একটা শব্দ, এটা পরীক্ষায় দেয়া থাকবে, তোমাকে তার মানে লিখতে হবে নট নর্মাল ফর দ্য হিউম্যান বডি, এবং এটা দিয়ে বাক্য রচনা করতে হবে দিস অ্যামাউন্ট অফ ওয়েট লস ইজ অ্যাবনর্মাল ফর উইমেন ইউর এজ। এখানে একটা উদাহরণ দেয়া আছে মাত্র,
মানে তো অন্য কোনো কিছু হবে না, মানেটা ঠিক আছে স্কাই কালারের মাঝখানে যেটা, আর উদাহরণ যেটা বাক্য রচনা সেটা কিন্তু তুমি চাইলে তুমি নিজেরটা লিখতে পারো। এখানে শুধুমাত্র একটা বাক্য রচনা করে উদাহরণ দেওয়া হয়েছে যে এইভাবে তোমাকে লিখতে হবে। তো আসো আমরা পরবর্তী শব্দতে চলে যাই। এরপর হচ্ছে এক। এর ১ ২ ৩ ৪ আমরা বলি না, এক কথাটা একটু বড় করে বলি, এটাকে একটু ছোট করে বলতে হবে এক। এই কথাটার মানে হচ্ছে ব্যথা। এটার মানে যদি তুমি লিখো, মিনিং লিখতে হবে পেইন দ্যাট উইল নট ওন্ট গো অ্যাওয়ে। ওন্ট কথাটা মানে উইল নট, যে ব্যথাটা যাবে না। এর বাক্য রচনা হচ্ছে আই কান্ট স্লিপ, আমি ঘুমোতে পারি না, বিকজ কারণ মাই নিজ এক ইন দ্য নাইট, আমার হাঁটু ব্যথা করে রাতের বেলা। এবার আসো অ্যাকিউট। অ্যাকিউট কথাটার মানে হচ্ছে কুইক টু বিকাম সিভিয়ার অথবা ব্যাড, হঠাৎ করে তীব্র আকার ধারণ করা, আরও খারাপের দিকে চলে যাওয়া। সাধারণত অ্যাকিউট কথাটা ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তীব্র বলা হয় এটাকে। যেমন এটার বাক্য রচনা হচ্ছে উই নিউ, আমরা জানতাম, দ্য বেবি ওয়াজ কামিং রাইট অ্যাওয়ে, বাচ্চাটা ঠিক মতোই আসতেছে, বিকজ দ্য উইমেন্স লেবার পেইনস ওয়ার অ্যাকিউট, কারণ নারীর মহিলার লেবার পেন কথাটা মানে কি, বাচ্চা যখন পেটে থাকে, গর্ভবতী অবস্থায় যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, বাচ্চা জন্মদানের সময় যে পেইনটা হয় পেটের মধ্যে, এটাকে বলা হয় লেবার পেইন। তো লেবার পেইন তো যেদিন বাচ্চা জন্মগ্রহণ করে সেদিন থেকে হয় না, লেবার পেইনটা তোমার 7 মাস পর 8 মাস পর থেকে এই লেবার পেইনটা আস্তে আস্তে হতে থাকে। কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে ঠিক সেই মুহূর্তে লেবার পেইনটা থাকে অত্যন্ত তীব্র, এবং এই লেবার পেইন অর্থাৎ এই লেবার পেইন দ্বারাই বোঝা যায় যে বাচ্চা এখন হবে। তো বলছে যে দ্য ওমেন্স লেবার পেইন ওয়ার অ্যাকিউট, ওই মহিলার লেবার পেইনটা ছিল খুব তীব্র। ঠিক আছে, বলছে যে উই নো দ্যাট দ্য বেবি ওয়াজ কামিং রাইট অ্যাওয়ে, বাচ্চাটা ঠিক মতোই হচ্ছে, কারণ দ্য ওমেন্স লেবার পেইনস ওয়ার অ্যাকিউট, তীব্র ছিল। এটা হচ্ছে অ্যাকিউটের একটা উদাহরণ। এবার হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি হচ্ছে নাউন, আর এটাকে যদি আমি অ্যালার্জিকে নাউনকে যদি অ্যাডজেক্টিভ করি তাহলে বলতে হবে অ্যালার্জিক। যেমন আমি বাদামে আমার অ্যালার্জি আছে, তার মানে আই এম অ্যালার্জিক টু পিনাট, আমার বেগুনে অ্যালার্জি আছে, আমি বলবো আই এম অ্যালার্জিক টু, অ্যালার্জিক কথাটা অ্যাডজেক্টিভের সাথে একটা টু লাগাতে হবে, অ্যালার্জিক টু ব্রিঞ্জাল। আমার পানিতে অ্যালার্জি আছে, আই এম অ্যালার্জিক টু ওয়াটার। হুম। তারপরে মনে করো যে আমার ধুলাবালিতে অ্যালার্জি আছে, তাহলে কি বলবো যে আই অ্যাম অ্যালার্জিক টু ডাস্ট, তোমার ধুলাবালিতে অ্যালার্জি আছে, ইউ আর অ্যালার্জিক টু ডাস্ট। তাহলে দেখো অ্যালার্জির মানেটা তোমাকে লিখতে হবে বডিজ অ্যাবনর্মাল রিয়াকশন, বডির মানে আমাদের শরীরের একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া টু সার্টেন ফুড, কোনো খাবারের উপর, আর এনভায়রনমেন্টাল সাবস্টেন্স অথবা আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে, দ্যাট ইজ কজেস আ র্যাশ, যেটার কারণে আমাদের র্যাশ হতে পারে আমাদের গায়ের মধ্যে। এটা হচ্ছে তার মানে। বাক্য রচনা তুমি এটাও দিতে পারো যে ইউর সান ইজ এক্সট্রিমলি অ্যালার্জিক টু পিনাটস, আপনার ছেলে চীনা বাদামে অত্যন্ত অ্যালার্জি আছে। এটা দিয়ে তুমি নিজেরটাও লিখতে পারো যে আই এম অ্যালার্জিক টু ডাস্ট, বা এনিথিং তুমি অ্যালার্জি রিলেটেড যে কোনো কিছু লিখে তুমি নিজের বাক্য তুমি নিজে লিখতে পারো। এবার হচ্ছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স হচ্ছে নাউন, নাম। অ্যাম্বুলেন্স তো আমরা জানি, এটার মানেটা লিখতে হবে ইমার্জেন্সি ভেহিকেল দ্যাট রাশেস পিপল টু আ হসপিটাল। হুম। এবার আমরা এটার বাক্য রচনা করব উই কল দ্য অ্যাম্বুলেন্স ওয়েন জোশ, জোশ একজন মানুষের নাম, স্টপড ব্রিদিং, যখন সে শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে গেছিল তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। এর পরের শব্দটা দেখো অ্যামনেজিয়া। অ্যামনেজিয়া কথাটার মানে হচ্ছে স্মৃতি, কিছুক্ষণের জন্য তোমার স্মৃতি চলে যাবে, তুমি ভুলে যাবে তুমি কে, আমি কোথায়, তোমার লস দেয়ার মেমোরি। অবশ্য আমি কে আমি কোথায় না, হয়তো সকালবেলা তুমি কি করেছো তুমি ভুলে গেছো, 2 দিন আগে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 2 দিন আগে তুই কোথায় ছিলি, বাট ইউ কান্ট রিমেম্বার, তুমি মনে করতে পারছো না, দ্যাট মিনস তোমার কি হচ্ছে, তোমার লস হয়ে যাচ্ছে, মেমোরি লস। এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন, এটা একটা রোগ। হ্যাঁ, অ্যামনেসিয়া। তাহলে এখানে এটার মানে আমরা লিখবো এ কন্ডিশন দ্যাট কজেস পিপল টু লস দেয়ার মেমোরি। হ্যাঁ, তাহলে আমি এটার বাক্য রচনা করতে হবে আই কান্ট রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট, আমি মনে করতে পারছি না দুর্ঘটনাটা, বিকজ আই হ্যাড অ্যামনেসিয়া, আমার অ্যামনেসিয়া ছিল। অ্যাম্পিউটেশন এর অ্যাম্পিউটেড। অ্যাম্পিউটেশন কথাটার মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তোমার অনেক রোগীর হাত পা কেটে ফেলতে হয়, অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার কারণে হতে পারে, গ্যাংগ্রিন হয়ে যাওয়ার কারণে হতে পারে,
অনেক সময় দেখা যায় যে যাদের খুব হাই লেভেলের টাইপ 2 ডায়াবেটিস আছে, তখন দেখা যায় যে তাদের যদি গ্যাংগ্রিন কোনো কারণে হয়ে যায় তখন কিন্তু সেটা শুকায় না, সেটা হাতে বা পায়ে হতে পারে, তখন সে একজিমা আকারে সেটা কি হয়, অ্যান্টিসেপটিক হয়ে যায়, সেটা কিন্তু সেটা আস্তে 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 ছড়াতে থাকে পুরো শরীরের মধ্যে, তখন ওষুধ দিয়েও কাজ হয় না, কারণ রোগী নিজে একজন কি ডায়াবেটিক পেশেন্ট। তো সেক্ষেত্রে কি হয়, সেটা তার যে ওষুধটা খায় সেটা ঠিকমতো কাজ করে না, তাকে যেহেতু ইনসুলিন নিতে হয়, তার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে হাই অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু সে সেপটিকটা শুকায় না, তখন ডাক্তাররা বাধ্য হয়ে যতটুকু পচে গেছে বা যতটুকু সেপটিক হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে হাত বা পায়ে, ঠিক ততটুকু কেটে ফেলতে হয়, যাতে সেই গ্যাংগ্রিনটা যাতে পুরো শরীরে ছড়িয়ে না যায়। তো এটা এক ধরনের অ্যাম্পুটেশন, বিভিন্ন কারণে দুর্ঘটনায় বিভিন্ন হাত পা অনেকে হারায়, আমরা পত্রিকায় দেখি, তখন ডাক্তাররা সেটা পুরো লিম্বটাকে ফেলে দেয় বা রোগীকে বাঁচানোর জন্য। তো যাই হোক, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। অ্যাম্পিউটেশন কথাটা মানে হচ্ছে পার্মানেন্ট রিমুভাল অফ এ লিম্ব, অর্থাৎ তোমার যে কোনো আমাদের যে কোনো ব্যক্তির দেহে থেকে একটা অঙ্গকে একেবারে চিরতরে থেকে রিমুভ করে দেওয়া, এটাকে বলা হয় অ্যাম্পিউটেট করা, বা অ্যাম্পিউটেশন হচ্ছে নাউন। তাহলে আমরা এটা থেকে আমরা বাক্য তৈরি করতে পারবো এভাবে, উই হ্যাড টু মানে হয়েছিল, উই হ্যাড টু অ্যাম্পিউটেট, আমাদের করতে হয়েছিল কি, কি ফেলে দিতে হয়েছিল হিজ লেগ, তার পাটা, বিকজ দ্য ইনফেকশন স্প্রেড সো কুইকলি, ইনফেকশনটা খুব দ্রুত ছড়াচ্ছিল। অ্যানিমিয়া, অ্যানিমিয়া, অ্যান মানে নাই, এমিয়া মানে ব্লাড, রক্ত নাই, অ্যান মানে মানে আমাদের মেডিকেল টার্মিনোলজির ভাষায় আমরা নাই কথাটা মানে হচ্ছে অ্যান, অ্যান, এন এন, আর এমিয়া, এ ই এম আই, এমিয়া কথাটার মানে হচ্ছে রক্ত, অ্যানেমিয়া মানে ব্লাড নাই, তার মানে রক্ত শূন্যতা। এটা আমাদের বাচ্চাদের প্রচুর হয়, তোমরা নিজেরাও এই ধরনের রোগীদের সম্মুখীন হয়েছো তোমাদের আশেপাশে বা তোমাদের ফ্যামিলিতে হতে পারে। এটা হচ্ছে যে রক্তের মধ্যে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন রক্ত উৎপন্ন হয় না, এই অবস্থাটাকে বলা হয় অ্যানেমিক কন্ডিশন। যার অ্যানিমিয়া হয় সে তার অবস্থা হয় অ্যানিমিক। দেখো বলছে যে এটার মানেটা তোমরা এভাবে লিখবা, অকার্স ঘটে when the body does not have enough red blood cell, যখন লাল রক্তকণিকা, লৌহ রক্তকণিকা যখন শরীরের মধ্যে তৈরি হয় না। এটার থেকে বাক্য রচনা করতে পারো, আই হ্যাভ লো এনার্জি বিকজ আই এম অ্যানিমিক। যাদের অ্যানিমিয়া হয় তারা কিন্তু লো এনার্জি হয়, তারা কাজকর্ম করতে পারে না, ঠিক আছে, তাদের এনার্জি লো হয়ে যায়। ওকে, এরপরে আসো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক তো জানো, বায়োটিক লাইফ যেগুলো আছে ব্যাকটেরিয়া, তাকে অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদের এখন তো অ্যান্টিবায়োটিকের ছড়াছড়ি। তো এটার মানেটা তুমি লিখবা মেডিকেশন, ওষুধ দ্যাট কিলস ব্যাকটেরিয়া অ্যান্ড কিওরস ইনফেকশন, যে ব্যাকটেরিয়াকে কিল করে এবং কিওর করে ইনফেকশনটাকে, ক্ষতকে। এবার এটা থেকে বাক্য রচনা এখানে দেখো, মাই থ্রোট ইনফেকশন ওয়েন্ট অ্যাওয়ে, আমার গলার ইনফেকশন চলে গিয়েছিল আফটার আই স্টার্টেড দ্য অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক শুরু করার পরে আমার গলার ব্যথা, গলার ইনফেকশন, ব্যথা বলছে না, গলার ক্ষতটা বা গলার সমস্যাটা আমার চলে গিয়েছিল। ডিপ্রেশন, ডিপ্রেশন কথাটার মানে হচ্ছে হতাশা, অ্যান্টি ডিপ্রেশন মানে অর্থাৎ যেটা সাইকিয়াট্রিস্টরা সাধারণত তোমার এই ওষুধগুলো দেয় তোমার অ্যাংজাইটি থেকে, উদ্বিগ্নতা থেকে, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য, কেউ অনেক প্রচণ্ড হতাশাগ্রস্ত লোককে এ ধরনের ওষুধ দেওয়া হয়, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য দেওয়া হয় অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। এটা সিডেটিভ থাকে, কারণ এটা এটা সাধারণত অ্যান্টি ডিপ্রেশন ড্রাগে সাধারণত ঘুমের কিছু উপাদান থাকে, ঘুমের ওষুধ, মানে এটা এটা খেলে মানুষের মধ্যে একটা ঘুম ঘুম একটা ইনটক্সিকেটিং একটা এফেক্ট থাকে, এটা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। তাহলে আমরা দেখি কি বলছে, অ্যান্টি ডিপ্রেশন মানে বলছে মেডিকেশন দ্যাট হেল্পস রিলিভ অ্যাংজাইটি অ্যান্ড স্যাডনেস, সে কী করে, রিলিভ দেয় অ্যাংজাইটি, উদ্বিগ্নতা থেকে মুক্তি দেয়, এবং স্যাডনেস, স্যাডনেস তো বোঝো মানে বিমর্ষ থেকে, তোমার মন খারাপ থেকে। হ্যাঁ, এরপরে দেখো এখান থেকে যদি আমরা বাক্য রচনা করি তাহলে কি হবে, দ্য অ্যান্টি ডিপ্রেশন হেল্পড মি গেট অন, হেল্প মানে আমাকে সাহায্য করেছিল, গেট অন মানে পেরে ওঠা, উইথ লাইফ আফটার লুসি ডাইড। লুসি হয়তো সম্ভবত যে লিখেছে তার স্ত্রীর নাম, লুসি তার স্ত্রী মারা যাওয়ার পরে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ মানে ওষুধ খাওয়ার পরে তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। গেট গেট অন কথাটার মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা মেডিকেলের ভাষায়।
এবার আসো অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট কথাটার মানে যদি তুমি যদি মেডিকেল এনভায়রনমেন্টে বলো তাহলে বুঝতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট কথাটার মানে হচ্ছে ডাক্তারের কাছ থেকে সময় নেওয়া, ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করা। যেমন তুমি ডাক্তার দেখাতে চাও, তুমি ফোন করে ডাক্তারকে বলছো যে আমি কখন আসবো, কয়টা বাজে আসবো, আমার সিরিয়াল নাম্বার কত। দিস ইজ কল্ড অ্যাপয়েন্টমেন্ট। দেখো এখানে বলা হচ্ছে শিডিউলড, এ শিডিউলড মিটিং, মানে একটা নির্ধারিত মিটিং উইথ আ মেডিকেল প্রফেশনাল। মেডিকেল প্রফেশনাল হচ্ছে ডাক্তার, নার্স, সবাইকে মেডিকেল প্রফেশনাল বোঝায়। এটাই হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, তারপর এখান থেকে বাক্য দেখো, আই হ্যাভ মেড ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমি তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি উইথ আ স্পেশালিস্ট ইন 3 উইকস টাইম, 3 সপ্তাহের মধ্যে তুমি, আমি কি করব, আই হ্যাভ মেড ইউ, আমি তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিব, তৈরি করে দিব। তৈরি করা মানে কি নেয়া আর কি, এখানে তো মেড কথাটা মানে তৈরি করা না, এখানে আই হ্যাভ মেড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হচ্ছে। এখানে আমি হয়তো কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তোমাকে দিব ইন 3 উইকস টাইম, 3 সপ্তাহের মধ্যে তুমি ওনার সাথে দেখা করতে পারবো, তাই বোঝাচ্ছে। এরপর আসো, এই যে শব্দটা দেখতে পাচ্ছ এটাকে বলা আর্থ্রাইটিস। এর উচ্চারণটা হচ্ছে আর্থ্রাইটিস। হ্যাঁ, আর্থ্রাইটিস, এটা নাউন। আর্থ্রাইটিস কথাটা হচ্ছে যদি তোমাদের বাসায় দাদি নানি যারা বয়স্ক, খুব বয়স্ক থাকে, তাহলে তোমরা দেখবে যে তাদের হাতে পায়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। হ্যাঁ, এটাকে বলা আর্থ্রাইটিস। দেখো বলছে যে আ ডিজিজ দ্যাট কজেস দ্য জয়েন্টস টু বিকাম সোয়ালেন অ্যান্ড ক্রিপল, মানে হাতের পায়ের যে হাতের আঙ্গুলগুলো আছে এগুলো কি হয়, এই জয়েন্টগুলো ফুলে যায় ব্যথায় এবং ক্রিপল হয়ে যায়। ক্রিপল কথা মানে হাত নাড়ানো যায় না, আসলে ক্রিপল কথার মানে হচ্ছে বিকলাঙ্গ। বিকলাঙ্গ বলতে আমরা একটা অঙ্গ যদি কাজ না করে তখন সেটাকে বলি যে বিকল অঙ্গ। বিকল অঙ্গ থেকে আসছে বিকলাঙ্গ, এটার ইংরেজি হচ্ছে ক্রিপাল। তো এগুলো দেখবে যে অনেকে বলে না বাতের ব্যথা হচ্ছে, হাত পা নাড়াইতে পারে না, অনেকের বাসায় যারা তাদের দাদি নানি বেঁচে আছে অনেকের এরকম হয় আর কি, এরকম আর্থ্রাইটিস অনেক সময় হয় অনেকের। তো এখানে বাক্য রচনাটা হচ্ছে মাই গ্র্যান্ডমাদার কান্ট নিট, নিট মানে সেলাই করা, এনিমোর একেবারেই পারেন না, বিকজ কারণ দ্য আর্থ্রাইটিস ইন হার হ্যান্ডস ইজ সো ব্যাড, তার হাতের যে আর্থ্রাইটিসটা আছে এটা খুবই কি ব্যাড। হ্যাঁ, খুবই খারাপ। ব্যাড মানে খারাপ বলতে মানে মেডিকেল কন্ডিশনের ব্যাডকে বলা হচ্ছে। অ্যাজমা, আমরা বলি অ্যাজমা, ভারতে বলে অ্যাস্থমা। অ্যাস্থমা, যদিও আমরা যদি ভেঙে যদি এটাকে লিখি, এটাকে বলবি এ এস, এ তে এ, এস টি এস তে থা, এস্ত, এম এতে মা, অ্যাস্থমা, কিন্তু আমরা বলি অ্যাজমা। হ্যাঁ, আর ভারতীয়রা বলে অ্যাস্থমা, আর আমরা বাংলাদেশিরা বলি অ্যাজমা। এটার মানে হচ্ছে অ্যাটাক। অ্যাটাকটা কোথায় হয়, আমাদের তোমার ইয়ার পাইপে হয়, উইন পাইপে হয়, ট্রাকিয়া যেগুলো আছে, উইন পাইপ যেগুলো নাক থেকে বের হয়ে আসছে ফুসফুসের সাথে, যেগুলো যেটার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে উইন পাইপ। এটা এখানে এখানে অ্যাটাক হয়। দেখো কি বলছে, এটার মানেটা, এটা খুব মনোযোগ দিয়ে শোনো। এই কন্ডিশন একটা অবস্থা দ্যাট কজেস, যেটা ঘটায় আ ব্লকেজ, ব্লকেজ মানে বন্ধ করে দেওয়া অফ দ্য এয়ারওয়ে, এয়ারওয়ে মানে কি বাতাস, এই যে রাস্তাটা, অ্যান্ড মেক্স ইট ডিফিকাল্ট টু এ পারসন টু ব্রিথ, অ্যান্ড মেক্স ইট ডিফিকাল্ট ফর আ পারসন টু ব্রিথ, এবং এটা একজন লোকের জন্য শ্বাস প্রশ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাজমা। ওই যে আমরা যেটাকে বলি হাঁপানি, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাজমা। আচ্ছা, এখানে অ্যাজমা হলে অনেকে দেখো যে মুখের মধ্যে ইনহেলার নেয়, ঠিক আছে, আবার অনেকে ওষুধ খায়। তো এটা এখানে বাক্য রচনাটা এমন হতে পারে, আই ক্যারি অ্যান ইনহেলার ওয়েন আই রান, আমি ইনহেলার সাথে রাখি, ক্যারি মানে বহন করি, যখন আমি দৌড়াই, বিকজ আই হ্যাভ অ্যাজমা, আমার অ্যাজমা রয়েছে, আই হ্যাভ অ্যাজমা, আমার অ্যাজমা আছে। কোনো রোগ থাকলে আই হ্যাভ দিয়ে বলতে হবে, ঠিক আছে। এবার আমরা সম্ভবত এটা শেষ করে দিয়েছি, আমরা অ্যাজমা পর্যন্ত, এবার আমরা বিতে যাচ্ছি। দেখো বিতে হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে শুরু হচ্ছে প্রথমে। ব্যাকটেরিয়া কথাটার মানে হচ্ছে এ ডিজিজ কজিং অর্গানিজম। হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার স্প্রেড কথা মানে ছড়ানো, বিস্তৃতিটাকে যদি আমরা রোধ করতে চাই, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা জরুরি, দ্যাট যে নার্সেস ওয়াশ দেয়ার হ্যান্ডস অফেন, নার্সদেরকে কি করতে হবে, তাদের হাতটাকে সবসময় ধুতে হবে। এখন তো আমরা ব্যাকটেরিয়া কেন ভাইরাসের ব্যাপারেও আমরা বলছি যে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। এবার আসো বেড সোর। বেড সোর কথাটা, বেড মানে হচ্ছে কিন্তু বিছানা, আর সোর কথাটার মানে হচ্ছে গিয়ে ফোড়া, বিছানা ফোড়া, বেড সোর। তার মানে কথাটা মানে বোঝো যে সোর মানে হচ্ছে ব্যথা। হ্যাঁ, সোর কথাটার মানে হচ্ছে ব্যথা, তো বিছানা ব্যথা, বেড সোর। হ্যাঁ,
এবার বিষয়টা হচ্ছে যে অনেক রোগী আছে যারা একই অবস্থায় একই পজিশনে পিঠের উপরে ভর দিয়ে বিছানায় শুয়ে আছে, যে কারা যেমন প্যারালাইজড রোগী, তারা কিন্তু নড়তে চড়তে পারে না, তাদের কিন্তু সেন্স নাই, তোমাদের যে নার্ভাস সিস্টেমগুলো তাদের কাজ করে না, তারা কিন্তু নিজেদের ওই ব্রেন থেকে তোমার কি হয়, ওই হাতকে বলছে যে হাত তোলো, সে নিজে কিন্তু তুলতে পারছে না, কারণ তার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, প্যারালাইজড হয়ে গেছে যারা, তারা কি হয় একই অবস্থায় একই কন্ডিশনে দিনের পর দিন বিছানায় শুয়ে আছে, তখন তাদের পিঠে ওই শুয়ে থাকতে থাকতে তাদের পিঠে ঘা হয়ে যায়। দিস ইজ কল্ড বেড সোর। ওকে, দেখো অন্স দ্যাট ডেভেলপ অন আ প্যাশেন্টস বডি হচ্ছে অন্স একটা ক্ষত দ্যাট ডেভেলপ যেটা হয় অন আ প্যাশেন্টস বডি একটা রোগীর শরীরে ফ্রম লাইং ইন ওয়ান প্লেস ফর লং টাইম। ফর লাইং মানে শুয়ে থাকা, ইন ওয়ান প্লেস একই জায়গায় একই অবস্থায়, ফর টু লং অনেক দিন যাবত, তাহলে কি হয় ক্ষত হয়, এটাকে বলা হয় বেড সোর। আমরা এটা দিয়ে বাক্য রচনা করতে পারি, ইফ ইউ ডোন্ট গেট আপ অ্যান্ড টেক আ ওয়াক, তুমি যদি না ওঠো এবং না হাঁটো, ইউ উইল ডেভেলপ পেইনফুল বেড সোর, তাহলে তোমার পেইনফুল বেড সোর হয়ে যাবে। এটা একটা বাক্য, তুমি নিজের বাক্য লিখতে পারো। এবার আসো বিনাইন। বিনাইন এটার সাথে আমার আরেকটা দেওয়া উচিত ছিল ম্যালিগনেন্ট। বিনাইন এবং ম্যালিগনেন্ট মানে আমাদের দেখবা যে অনেকে দেখবা যে মুখে এরকম একটু টিউমারের মতো হয়ে গেছে, এক সাইডে আছে, গলায় আছে, অনেকে দেখবে যে পিছনে আছে, অনেকে দেখবা যে পিঠে হয়, অনেকের পেটের হয়, ছোট কাল থেকে আছে। হ্যাঁ, এটা বড় হয় না, ছোট হয় না, একেবারে টিউমারের মতো হয়ে আছে, ওটা কিন্তু ব্যথাও করে না। এটাকে বলা হয় শরীরের মধ্যে এরকম অনেক ধরনের টিউমার উঠে বা ত্বকের এরকম ফুলে যায় টিউমারের মতো, সেগুলো কিন্তু তোমার সারা জীবন যদি তুমি ওটা তোমার সাথে থাকে, সেটা কিন্তু তোমার নট ক্যান্সারাস, এটা তোমার কোনো ক্ষতি করবে না, কারণ এটা ক্যান্সারাস না। এইটা এই যে 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 জিনিসটা ফুলে গেছে, এটার সেলগুলো কিন্তু এটা ডুপ্লিকেট করে তোমার ক্যান্সারাস অবস্থা তৈরি করবে না। এগুলো হচ্ছে বিনাইং মানে নট হার্মফুল। দেখবে যে আমি একটু আগে বললাম যে অনেকেরই আছে, গলায় আছে, মুখে আছে, হাতে আছে, নাকে আছে, পিঠে আছে। হয়তো দেখা যায় যদি মুখে থাকে আমরা দেখতে পাবো, মুখে না থাকলে একটু ফুলে আছে, একটু ফোড়ার মতো হয়ে আছে বা টিউমারের মতো হয়ে আছে, কিন্তু বহুদিন ধরে আছে কিন্তু কিছু হয় না, টিপ দিলেও ব্যথা করে না, কিছু না, দিস ইজ কল্ড বিনাইন। এরকম টিউমার যেগুলো থাকে যেগুলোকে বলা হয় বিনাইন। বিনাইন কথাটা মানে হচ্ছে নট হার্মফুল, মানে নট ক্যান্সারাস। এটার বাক্য রচনা আমরা করতে পারি, উই আর হোপিং দ্যাট, আমরা আশা করছি যে দ্য টেস্ট উইল শো, টেস্ট করতে দিয়েছে আর কি, টেস্ট উইল শো দেখাবে যে দ্য লাম্প, লাম্প কথাটা মানে দলা, ওই যে বললাম না দলা, LUMP, লাম্প কথাটা মানে হচ্ছে দলা মানে ফুলে যাওয়া, ইন ইউর ব্রেস্ট ইজ বিনাইন, যে মানে তোমার ব্রেস্টের মধ্যে, ব্রেস্ট কথাটা সাধারণত মেয়েদের সাথে যায়, মেয়েদের যে স্তন্য এটাকে বলা হয়, যে এটার মধ্যে লাম্প আছে সেটা হবে হবে বিনাইন। মানে প্রাসঙ্গিক একটা কথা বলে নিই, আমাদের বাংলাদেশে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রোগী অনেক বেশি। এটা বিভিন্ন কারণে হয়, এটা এটা অসচেতনতার কারণে ব্রেস্ট ক্যান্সারগুলো হয় সাধারণত। এই ব্রেস্ট ক্যান্সারটা বেশি লক্ষ্য করা যায় মানে গর্ভবতী, মানে বিবাহ পূর্বে এই রোগটা ডেভেলপ বেশি করে। আর কুমারী মেয়েদেরও অনেক সময় এরকম লাম্প দেখা যায় ব্রেস্টের মধ্যে, কিন্তু অনেক সময় গোটা গোটাও দেখা যায়, কিন্তু আসলে অনেক সময় এগুলো ক্যান্সারাস না, ক্যান্সারাস লাম্প না, এটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে। তো তো এই বিষয়টা আমাদের বাংলাদেশে এই ধরনের রোগীর সংখ্যা অনেক বেশি। তো আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বলছিলাম না, আমরা বলছিলাম বিনাইন। বিনাইন কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, যেটা হার্মফুল না। বায়োপসি, বায়োপসি কথাটার মানে হচ্ছে এক ধরনের টেস্ট, সেটা হচ্ছে যে কী হবে, তোমার টিস্যু থেকে একটু টিস্যু নিয়ে এটাকে মেডিকেল টেস্টে পাঠানো হয়, রিমুভাল অফ হিউম্যান টিস্যু ইন অর্ডার টু কন্ডাক্ট সার্টেন মেডিকেল টেস্ট। এটাকে চমৎকার করে দেখা যায় যে তোমার যেখান থেকে বায়োপসি যে জায়গাটাকে করবে সেই জায়গাটায় ওই জায়গাটা একটা দাগ দিয়ে তারপর ওইখান থেকে টিস্যুটা বের করে এটাকে বলে যে 3 দিন পরে আসবেন, তখন ওই সে দাগটাকে তারা মাপে, মেপে দেখে যে দাগটা কি ওই যে ওই জায়গার ওই অংশটা যে সার্কুলারটা বড় হয়েছে না ছোট হয়েছে। এটা হচ্ছে তোমার ত্বক থেকে টিস্যু নিয়ে এটাকে পরীক্ষা করা হয়। হুম, এটা জাস্ট লাইক ওই যে এক্স রের মতো করে যে রক্ত পরীক্ষা হয়, এরকমই জাস্ট রক্ত পরীক্ষার মতো করেই তুমি যাবা, তোমাকে ওই হাইপোডার্মিক নিডল দিয়ে তোমার টিস্যুটা বের করে নিবে, এবং যেখান থেকে বের করবে ওই চারদিকে তোমার কলম দিয়ে বা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে দিবে, এবং এই দাগটা বড় হলো না ছোট হলো এটা একটা টেস্ট হয়, ওই সার্টেন মেডিকেল টেস্ট হয় 3 দিন পর বা 2 দিন পর, এবং টিস্যুটাকেও নিয়ে কি করা হয়, টেস্ট করা হয়, দিস ইজ কল্ড বায়োপসি। বলছে যে দ্য বায়োপসি রুলড আউট, রুলড আউট মানে উৎপাদন করে দেওয়া, সমূলে মানে ধ্বংস করে দিয়েছে নাম্বার অফ ইলনেস, অনেক ধরনের রোগকে বায়োপসি কী করেছে, রুলড আউট করে দিয়েছে।
ব্লাড কাউন্ট রক্ত গণনা করা, অর্থাৎ আমাদের হোয়াইট ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল আছে, প্ল্যাটিলেট আছে, প্লাজমা, দ্যার ইজ এ লট অফ থিংস। আমাদের ব্লাডের মতো অনেক উপাদান আছে। এখন ব্লাড কাউন্টটা কীভাবে হবে? ব্লাড কাউন্ট কথাটা মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস আ পারসন হ্যাজ। শুধুমাত্র একটা মানুষের কত লাল এবং সাদা রক্তকণিকা আছে, রেড ব্লাড সেল অ্যান্ড হোয়াইট ব্লাড সেল, এটাকে পরিমাপ করা হচ্ছে ব্লাড কাউন্ট। এটা এক ধরনের টেস্ট। দেখো বাক্য রচনা, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে ইউর ব্লাড কাউন্ট ইজ অলমোস্ট ব্যাক টু নর্মাল, তোমার ব্লাড কাউন্ট নর্মালি চলে আসছে। আগে অ্যাবনর্মালি ছিল, সে আগে ধরো যে অ্যানিমিক ছিল, অ্যানিমিক হওয়ার কারণে তার রেড ব্লাড সেল কমে গিয়েছিল, হোয়াইট ব্লাড সেল বেড়ে গিয়েছিল। আবার যারা ক্যান্সারের পেশেন্ট তাদের কিন্তু হোয়াইট ব্লাড সেলটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, তো সেখানে দেখা যায় যে এখানে দ্যার ইজ এ লট অফ থিংস। আমি জাস্ট বলার জন্য বলছি, তোমাদের উদাহরণ দেওয়ার জন্য। এখন বলতে গেলে তো অনেক বলতে হবে, এখন অল্প বললে কিন্তু আসলে সঠিক হয় না। হ্যাঁ, অনেক বেশি বললে কথাগুলো সঠিক হয়, তার জন্য বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি। ঠিক আছে, ব্লাড ডোনর, ডোনর মানে ডোনেট কথাটা থেকে ডোনর কথাটা হচ্ছে, ডোনেট কথাটার মানে হচ্ছে দান করা, দান করা থেকে ডোনর, ডোনর যে দান, যে রক্ত দেয় সে হচ্ছে রক্ত, ব্লাড ডোনার, ডোনার বলি আমরা ডোনার। হ্যাঁ, ব্লাড ডোনার, যেমন এ পার্সন হু গিভস ব্লাড টু আ ব্লাড ব্যাংক অর আদার পার্সন, হয় একজন লোক যে ব্লাড ব্যাংকে ব্লাড দেয় অথবা আরেকজন রোগীকে ব্লাড দেয়, সেই হচ্ছে ব্লাড ডোনার। যে নিজের রক্ত আরেকজনকে দেয় সে হচ্ছে ব্লাড ডোনার। তার হচ্ছে ব্লাড ডোনার্স হ্যাভ টু অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট দেয়ার মেডিকেল হিস্ট্রি। আমি যদি ব্লাড দিই আমাকে অবশ্যই আমার মেডিকেল হিস্ট্রি, আমার কোনো রোগ আছে কি না, আমার কোনো আগে রোগ ছিল কি না, এগুলো আমরা সেটাকে বলি লো ব্লাড প্রেশার। বাক্য রচনা হতে পারে হাই ব্লাড প্রেশার পুটস ইউ, তোমাকে রাখবে অ্যাট দ্য রিস্ক, ঝুঁকিতে রাখবে অফ হ্যাভিং এ হার্ট অ্যাটাক। হাই ব্লাড প্রেশার থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। ব্রেস, ব্রেস কথার মানে হচ্ছে ডিভাইস দ্যাট হোল্ডস ইনজিউরড বডি পার্টস ইন প্লেস, অর্থাৎ ওই এটা সাধারণত তোমার হাড়ের ডাক্তার, যে হাড্ডির ডাক্তার, এরা জয়েন্টের মধ্যে লাগিয়ে দেয় দুইটা। ধরো যে বিভিন্ন জয়েন্টের মধ্যে দুইটা জয়েন্ট যদি ভেঙে যায়, হাড় ভেঙে যায়, তখন দুইটা হাড়কে লাগানোর জন্য একটা প্লাস্টিক, তোমার স্টিলের বা সাধারণত স্টিলেরই হয়, এরকম ইয়েটা লাগিয়ে দেয়, ব্রেস লাগিয়ে দেয়। বলছে যে ইউ উইল প্রবাবলি অলওয়েজ হ্যাভ টু ওয়্যার এ ব্রেস অন ইউর অ্যাঙ্কেল ওয়েন ইউ জগ, তুমি যখন জগিং করবে তখন তুমি একটা ব্রেসটা পরে নিও। অনেক সময় আমরাও পড়েছি, কিন্তু সেটা মোজা আকারে থাকে ব্রেসটা। তো আমরা কি দেখছি, ব্রিচ, ব্রিচ কথাটা বলছে পজিশন অফ এন আনবর্ন বেবি ইন হুইচ দ্য ফিট আর ডাউন অ্যান্ড দ্য হেড ইজ আপ, দ্য ফিট আর ডাউন অ্যান্ড দ্য হেড ইজ আপ, অর্থাৎ যখন নর্মালি সিজারিয়ান ছাড়া যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের পেটে থেকে, তখন কিন্তু প্রথমে তার মাথাটা বের হয়, এটাকে বলা হয়, এটা হচ্ছে নর্মাল। কিন্তু ব্রিচ বেবি হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন অনেক ধরনের মানে জটিলতার কারণে বা ফিজিক্যাল কন্ডিশনের কারণে বাচ্চাটা পেটে উল্টিয়ে যায়। হ্যাঁ, বাচ্চাটা উল্টে যায়, তখন অনেকে ইয়ে করে দেখে, আল্ট্রাসাউন্ড করে দেখে যে বাচ্চা উল্টে গেছে, বিভিন্ন কারণে বাচ্চা উল্টে যায় পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে, তখন এটাকে বলা হয় ব্রিচ বেবি। তখন কিন্তু প্রথমে যখন বাচ্চা হয় তখন প্রথমে পাটা আসে। এখন এখানে বলছে যে এটা হচ্ছে ব্রিচ বেবি, ব্রিচ কন্ডিশন। দেখুন, পজিশন অফ এন আনবর্ন ববি ইন হুইচ, আনবর্ন বেবি ইন হুইচ দ্য ফিট আর ডাউন অ্যান্ড দ্য হেড ইজ আপ, তখন মাথাটা উপরে চলে যায়, পাতা নিচে চলে যায়। অর্থাৎ স্বাভাবিক যে বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন মাথাটা আগে আসে, কিন্তু একজন ব্রিচ বেবি যখন ভূমিষ্ঠ হবে তখন সেটা তার পাটা আগে আসবে। এটা থেকে বাক্য বলতে পারি, উই থট, আমরা ভেবেছিলাম, ইট ওয়াজ গোয়িং টু বি এ ব্রিচ বার্ড, আমরা ভেবেছিলাম যে ব্রিচ বার্ড হতে যাচ্ছে, বাট দ্য বেবি টার্ন হিমসেলফ রাউন্ড, কিন্তু অনেক সময় বাচ্চা মায়ের পেটের মধ্যে নিজে নিজে ঘুরে যায়, সেটাই বলছে যে বাট দ্য বেবি টার্ন হিমসেলফ, নিজেকে কি করলো, ঘুরিয়ে নিল। এটা প্রকৃতির বিভিন্ন খেয়ালের কারণে এটা হতে পারে। ঠিক আছে,
সো আমরা ব্রোকেন, ব্রোকেন তো ভাঙা জানো। এই বোন, বোন মানে হার্ট, দ্যাট ইজ ডিভাইডেড ইন টু, যেটা হার্টটা দুই ভাগ হয়ে গেছে, অর মোর পিসেস, আরও বিভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট অফ এন ইঞ্জুরি, বিভিন্ন ইঞ্জুরির কারণে কি হয়েছে। হুম, বিভিন্ন ইঞ্জুরির কারণে সেটা ব্রোকেন হয়ে গেছে, এটাকে বলা হয় তোমার ব্রোকেন। আমাদের হাড়গুলো ভেঙে যায়। ওকে, তাহলে বলছে যে উই থট ইট ওয়াজ জাস্ট আ স্প্রেন, স্প্রেন মানে মুচকে যাওয়া, বাট ইট টার্নড আউট হিজ লেগ ওয়াজ ব্রোকেন, বাট ইট টার্নড আউট হিজ লেগ ওয়াজ ব্রোকেন, কিন্তু কি হলো, দেখা গেল যে তার পাটা ভাঙা। আমরা ভেবেছিলাম যে একটু স্প্রেন, মুচকে গেছে, ডাক্তার বলছে। ব্রুজ, এই যে ব্রুজ, দেখো ব্রুজ কথাটার মানেও কিন্তু তোমার মানে ক্ষত হওয়া। এটা দেখো ইনজিউর্ড বডি টিস্যু দ্যাট ইজ ভিজিবল আন্ডারনেথ দ্য স্কিন, অর্থাৎ তোমার যখন তুমি কোনো যে জায়গা থেকে আঘাত পেয়েছো কিন্তু তোমার উপর থেকে রক্ত বের হচ্ছে না, তোমার উপর থেকে ত্বক থেকে কেটে যায়নি, তোমার রক্তটা বের হচ্ছে না, এই অবস্থাটাকে বলা হয় ব্রুজ। অর্থাৎ যদি দেখো যে ফর্সা, যারা খুব ফর্সা মানুষ, তখন তাদেরটা দেখা যায় যে ভিতরে নীল হয়ে গেছে, নীল রঙের, মানে ভিতরে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ভিতরেই তোমার রক্ত জমাট বেঁধে গেছে, নীল হয়ে গেছে। আর যারা ব্ল্যাক স্কিন, মানে আমাদের মতো কালো, তাদের কিন্তু দেখা যায় যে কালো হয়ে যায় ভিতর থেকে, মানে ফুলে যায়। এটাই হচ্ছে গিয়ে ব্রুজ বলে, এই অবস্থাটাকে বলা হয় ব্রুজ। দ্য ওমেন ওয়াজ ব্যাডলি ব্রুজড, মহিলাটা মারাত্মক ব্রুজ হয়েছিল ওয়েন শি কেম ইনটু দ্য এমার্জেন্সি রুম, যখন সে এমার্জেন্সি রুমে আসলো তখন সে মারাত্মক আহত অবস্থায় ছিল। ব্রুজ এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রুজড, ডি যোগ করে দেওয়া। সিজারিয়ান সেকশন অথবা সি সেকশন, ওই যে সিজারি করা, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, বাচ্চা হলে সিজারি করে হয়। হুম, অনেক সময় ডাক্তাররা বলে যে সিজারি ছাড়া নর্মাল বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তো ঢাকা শহরে বা এখানে যাদের মানে দেখা যায় যে অবস্থা সম্পন্ন ঘরে সিজারিয়ান সেকশন করা হয়। এবং কেন হয় এটার বিভিন্ন কারণ আছে। পেটের মধ্যে নারী যে বাচ্চা, যে গর্ভবতী মহিলার পেটের মধ্যে বাচ্চাটা দেখা যায় বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল, বিভিন্ন মানে তোমার প্রচুর পুষ্টি নেওয়ার, পুষ্টি উপাদান খাওয়ার কারণে গর্ভকালীন সময়ে পেটে বাচ্চা বড় হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক সেই ভূমিষ্ঠটা হতে পারে না। ডাক্তাররা আলট্রাসাউন্ড করে আগেই বলে দেয় যে বাচ্চাটাকে সিজারিয়ান সেকশন করতে হবে। সি সেকশন এটা হচ্ছে একটা কারণ, আরও অনেকগুলো কারণে সিজারিয়ান সেকশন করা হয়। হ্যাঁ, মানে গর্ভের মধ্যে বাচ্চা বিভিন্ন ধরনের জটিলতা থাকলে তখন সিজারিয়ান সেকশন করা হয়। আমি যেটা সিজারি বলি, এটাকে বলা হয় সি সেকশন অথবা সিজারিয়ান সেকশন। এটার মানেটা বলবা প্রসিডিউর, প্রসিডিউর মানে হচ্ছে কর্ম, দ্যাট ইনভলভ, প্রক্রিয়াটা যেটা জড়িত আছে রিমুভিং আ বেবি ফ্রম ইটস মাদার থ্রো অ্যান ইনসিশন, ইনসিশন মানে কাঁচি, ছুরি কাঁচি চালিয়ে বাচ্চাকে মায়ের কাছ থেকে রিমুভ করা, ইন আ ওমেন্স লোয়ার অ্যাবডোমেন, তলপেট থেকে বাচ্চাটাকে মহিলার সে গর্ভবতী মায়ের তলপেট কেটে বাচ্চাকে বের করাটাই হচ্ছে গিয়ে তোমার সি সেকশন। দ্য বেবি ওয়াজ সো লার্জ দ্যাট উই হ্যাড টু পারফর্ম আ সিজারিয়ান সেকশন, যে বাচ্চাটা এত বড় ছিল যে আমাদেরকে সিজারিয়ান সেকশন করতে হয়েছিল। পারফর্ম মানে পারফর্ম করা। ওকে, ক্যান্সার, ক্যান্সার তো জানো
ক্যান্সার হচ্ছে গিয়ে নাউন, এটা হচ্ছে ডিজিজ কজড বাই দ্য আনকন্ট্রোলেবল গ্রোথ অফ সেল। আনকন্ট্রোলেবল গ্রোথ অফ সেলের কারণে তোমার কি হচ্ছে, তোমার আনকন্ট্রোলেবল গ্রোথ অফ সেল মানে যে সেলগুলা, তোমার যে অংশে ক্যান্সার হয়েছে ওই সেলগুলা কি হয়, আনকন্ট্রোলেবল, নিয়ন্ত্রণ করা যায় না। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 হয়ে যায়, জ্যামিতিক হারে সেলগুলো বাড়তে থাকে, গ্রোথটা। একে বলা হয় ক্যান্সারাস অবস্থা। এটার বাক্য রচনা আছে, দেয়ার আর মেনি ডিফারেন্ট অপশন ওয়েন ইট কামস টু ট্রিটিং ক্যান্সার। ক্যান্সার ট্রিট করার জন্য অনেক ধরনের অপশন রয়েছে। এটা হচ্ছে কার্ডিও পালমিউনারি রিসাসিটেশন, সিপিআর। সিপিআর কথাটা বলার আগে তোমাদের একটু বলে নেই যে আমরা অনেক সময় হিন্দি সিনেমায় দেখি, বাংলা সিনেমায় দেখি যে নায়ক নায়িকা সাধারণত যখন দেখা গেল যে নায়িকা পানিতে ডুবে গেছে, তখন কি হয়, নায়ক গিয়ে সে নায়কই বাঁচায়, অন্য কেউ বাঁচায় না। সে নায়িকাকে গিয়ে কি করে, সে নদী থেকে, পুকুর থেকে, সুইমিং পুল থেকে সে কি করে, নায়ক নায়িকাকে নিয়ে আসে, বাঁচিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর কি করে, প্রথমে সে পেটের মধ্যে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করে, পেটের মধ্যে চাপ দিয়ে, একজন ডুবন্ত মানুষ, পানিতে ডুবে যাওয়া মানুষ। তারপরে পানি যখন পেট থেকে বের হয়ে যায় তখন কি নিজের মুখ, নায়ক তার নিজের মুখ নায়িকার মুখের মধ্যে দিয়ে ফু দেয়, ফুসফুসের মধ্যে নাকটা চেপে ধরে কি করে, একজনের মুখ থেকে আরেকজনের মুখের মধ্যে জোরে ফু দেয় যাতে সেই বাতাসটা ফুসফুসে যায়। ঠিক আছে, তখন তখন কি করা হয়, এরপরে তোমার 2 হাত দিয়ে হার্টটাকে জাস্ট বুকের মধ্যে চাপ দেওয়া হয়। দিস ইজ কল্ড কার্ডিও পালমিউনারি রিসাসিটেশন। এটাকে বলা হয় সিপিআর মেডিকেলের ভাষায়। কার্ডিও পালমিউনারি রিসাসিটেশনের সংক্ষিপ্ত সিপিআর করা বলা হয়। অর্থাৎ একজন ডুবন্ত রোগীকে বাঁচানোর চেষ্টা করা, যার যে প্রচুর পানি খেয়েছে, তার শ্বাস বন্ধ হয়ে গেছে, যে অচেতন হয়ে গেছে, তখন তাকে কি হয়, সে নদী থেকে, পুকুর থেকে, খাল থেকে বের করে এনে প্রথমে তার পেটের মধ্যে চাপ দিয়ে পানি বের করা হয়, তারপরে তার ফুসফুসে হাওয়া দেওয়া হয় মুখ থেকে, একজনের মুখ থেকে আরেকজনের মুখে, জাস্ট লাইক চুম্বনের মতো করে, এটা দেখলে মনে হয়। হ্যাঁ, আর তারপরে সে হাওয়াটা দেওয়ার পরে তখন চাপ দেওয়া হয় হার্টের মধ্যে, ফুসফুসের মধ্যে চাপ দেওয়া হয়। ঠিক মাঝখানে চাপ দেওয়া হার্টের মধ্যে, হার্টটা চালু করার জন্য। দিস ইজ কল্ড সিপিআর। এটা সিপিআর, তোমরা এটা দেখেছো বিভিন্ন ছবিতে, আমরা দেখেছি। এটাকে বাংলা তো বললাম, ইংরেজিতে লিখতে হবে রিস্টোরিং আ পারসনস ব্রেথ অ্যান্ড সার্কুলেশন। একজন ব্যক্তির, ডুবন্ত ব্যক্তির ব্রেথ এবং শুধু ডুবন্ত না, যে কোনো কারণে যদি অজ্ঞান হয়ে যায় বা শ্বাস বন্ধ হয়ে যায়, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার মুখের মধ্যে বাতাস দিয়ে, মুখ দিয়ে আরেকজনের মুখে বাতাস দিয়ে তখন চাপ দিতে হয় বুকের মধ্যে। হ্যাঁ, এই ব্লাড সার্কুলেশনটাকে ই করার জন্য, পারসনস ব্রেথ অ্যান্ড সার্কুলেশন দুটোকে চালু করার জন্য। বাক্য রচনা, ইউ সেভড ইউর ব্রাদার্স লাইফ বাই পারফর্মিং সিপিআর। তুমি তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছো সিপিআর করে। এরপরে আসো কাস্ট। কাস্ট কথাটা দেখো, নাউন। এ হার্ড ব্যান্ডেজ দ্যাট ইজ রেপড মানে মোড়ানো থাকে, অ্যারাউন্ড আ ব্রোকেন বোন, অর্থাৎ ধরো যে আমার জায়গাটা ভেঙে গেছে, তখন এখানে এই যে ব্যান্ডেজটা, হার্ড ব্যান্ডেজ যেটাকে বলে, টু কিপ ইট ইন প্লেস। আমরা যেটাকে প্লাস্টার বলি, সোজা কথা। এই হার্ড ব্যান্ডেজ, এটার আরেকটা নাম হচ্ছে কাস্ট, দ্যাট ইজ র্যাপড, তোমার মোড়ানো থাকে অ্যারাউন্ড আ ব্রোকেন বোন, চারদিকে ব্রোকেন বোনের, ভাঙা হাড়ের, টু কিপ ইট ইন প্লেস, জাস্ট এটাকে ঠিক করার জন্য, জোড়া লাগানোর জন্য। এটা থেকে বাক্য রচনা হচ্ছে, মাই লেগ ওয়াজ ইন কাস্ট ফর গ্র্যাজুয়েশন। হ্যাঁ, আমার লেগটা হয়ে গেল, এটা ঠিক করার জন্য এটাকে কাস্ট পরানো হয়েছে। এরপরে আসো কেমোথেরাপি। কেমোথেরাপি কথাটা হচ্ছে নাউন, কেমোথেরাপি, টাইপ অফ ট্রিটমেন্ট ইউজড অন ক্যান্সার পেশেন্ট। অনেক ধরনের থেরাপি রয়েছে, অর্থাৎ চিকিৎসা, এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি, থেরাপি। তো কেমোথেরাপি শুধুমাত্র
যাদের ক্যান্সার হয়েছে ক্যান্সারের রোগীকে দেওয়া হয়। হুম এখন কেমোথেরাপি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে লিখতে হবে টাইপ অফ ট্রিটমেন্ট ইউজড অন ক্যান্সার পেশেন্ট। আর বাক্য রচনা লিখবা, মাই মাদার হ্যাজ অলরেডি হ্যাড 3 রাউন্ড অফ কেমোথেরাপি। আমার মা ইতিমধ্যে 3 রাউন্ড কেমোথেরাপি নিয়ে নিয়েছেন। এটা বাক্য রচনা, তুমি তোমারটা লিখতে পারো, যে যারটা লিখতে পারে। চিকেন পক্স, আচ্ছা অনেকেই WMC 13 ব্যাচ, WMC NI 13 ব্যাচ, এটা তো অনেকেই জানো যে আমরা কোথায় আছি। আমরা এখন 13 ব্যাচ ফেসবুক পেজে আছি। তো সেই ক্ষেত্রে যারা ফেসবুক পেজ তোমরা কেন জানো যে আমাদের 13 ব্যাচের একটা আলাদা ফেসবুক পেজ আছে এবং আমাদের ফেসবুক লাইভ ক্লাসটা ওখানেই হয়। তো সেই ক্ষেত্রে যারা জানো না এবং যারা খুঁজে পাচ্ছ না তাদের উচিত হবে ব্যক্তিগতভাবে তোমাদের বান্ধবীদের ফোন করে জেনে নেওয়া যে ক্লাসটা কোথায় হচ্ছে। এরপর আসো চিকেন পক্স। চিকেন পক্স হচ্ছে নাউন। চিকেন পক্স এক ধরনের ফিজিক্যাল কন্ডিশন, একটা রোগ। সেটা কি হয় দেখো, এটা ভাইরাসে হয়। ভাইরাস কমনলি কন্ট্রাক্টেড বাই চিলড্রেন, এটা বাচ্চাদের হয়। ভাইরাসটা কন্ট্রাক্ট করে বাচ্চাদের, ক্যারেক্টারাইজড বাই ইচি স্পট অল ওভার দ্য বডি, ছোটো 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 গোটা হয়ে যায় সারা শরীরে। এটা সাধারণত বাচ্চাদেরই বেশি। এটা এক ধরনের ভাইরাসের কারণে হয় চিকেন পক্স। এটা আমরা বাক্য রচনা লিখবো, ইট ইজ বেস্ট টু গেট চিকেন পক্স অ্যাজ আ চাইল্ড। এটা খুব ভালো ছোটোকালে চিকেন পক্স হয়ে যাওয়া, সো দ্যাট যাতে ইউ ডোন্ট গেট ইট ওয়ার্স অ্যাজ অ্যান এডাল্ট, কিন্তু যাতে করে তোমার প্রাপ্ত বয়সে তুমি যাতে এটা তোমাকে আরও ক্ষতি করতে না পারে। তাহলে ছোটোকালে একবার হয়ে গেলে তোমার বডির মধ্যে ইমিউন সিস্টেমটা তৈরি হয়ে যায়। এই জন্য আর পরবর্তীতে ওই ভাইরাসটা মানে ছোটোকালে যদি চিকেন পক্স হয় ভাইরাসের কারণে, চিকেন পক্স ভালো হয়ে গেলে পরবর্তীতে কিন্তু হয় না। কারণ হচ্ছে যে তোমার বডির মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে গেছে চিকেন পক্সের বিরুদ্ধে। আসো ক্রাচেস। ক্রাচেস কথাটার মানে হচ্ছে নাউন। এটা হচ্ছে যে ইনজুর্ড লেগ টু ফিট ইউজ টু হেল্প দেম ওয়াক। বুঝে ধরো যে একজন পায়ে ব্যান্ডেজ করেছে, সে এখন হাঁটতে পারতেছে না, এক পা দিয়ে কীভাবে হাঁটবে, তখন সে যে অ্যালুমিনিয়ামের পাওয়া যায়, তখন ওইটা আরেকটা পায়ের জায়গায় সে অ্যালুমিনিয়ামের একটা পাত লম্বা, সে ওটা কাঁধের মধ্যে এভাবে কাঁধের মধ্যে নিয়ে সে এক পাটা 2 পা বানিয়ে তখন সে হাঁটে। দিস ইজ কল্ড ক্রাচেস। আই উড রাদার হোপ ওয়ান ফুট দেন ইউজ ক্রাচেস। হ্যাঁ, এখানে একটু ভুল আছে আমার বাক্য রচনায়। আই উড রাদার ওয়াক অন ওয়ান ফুট দেন ইউজ ক্রাচেস, এটা হবে এখানে একটু ভুল হয়ে গেছে। আমি বলছি যে আমি এক পায়ে হাঁটবো কিন্তু আমি ক্রাচ ব্যবহার করব না। সিস্ট, ফোড়া। ফোড়া, এই যে এতক্ষণ বললাম সিস্ট, ফোড়া ফোড়া নিয়ে এতক্ষণ অনেক কথা বললাম। এটার ইংরেজি হচ্ছে সিস্ট। এই যে সেক ইন দ্য বডি টিস্যু ফিল্ড উইথ ফ্লুইড। এই যে আমরা অনেক সময় ছোটোকালে কী হতো, অনেক সময় দেখা যেত যে কখন দৌড়াদৌড়ির মধ্যে কখন রাস্তায় যখন ফুটবল খেলতে গেছে মাঠে, স্কুলের মাঠে, কখন কেটে গেছে, কখন রক্ত বের হয়েছে, কখন শুকিয়ে গেছে, কোনো টের পাই নাই। যখন বাসায় আসছে দেখি যে আরে এখান থেকে রক্তগুলো সব মানে শুকিয়ে রক্তগুলো জমাট বেঁধে গেছে, তখন আরে কখন কাটলো খেয়াল করি নাই, ব্যথাও হয় নাই। কিন্তু যখনই তুমি পানি দিতে যাবা তখনই কিন্তু তোমার ব্যথাটা শুরু হবে। হ্যাঁ, তো আবার অনেক সময় দেখা যেত যে ওই জায়গাটা সেপটিক হয়ে যেত, ওই জায়গাটা কী হতো, ফোড়া হয়ে যেত, ফোড়া হয়ে ওটা পিপ ভরে যেত, পিপ যেটাগুলি সাদা সাদা, পরে ওগুলো বড় হইতো, প্রচুর ব্যথা করতো। আবার আমরা কী করতাম, ওটা সুই দিয়ে এটাকে সুই দিয়ে কী করে ছিদ্র করে এখান থেকে ওই সাদা পুঁজগুলোকে বের করে দিতাম। নিজে নিজে করতাম, ডাক্তারের কাছে যেতাম না বা কোনো ওষুধ খাইতাম না। এগুলো যে ছোটোকালে বহু করেছে এরকম। তো এটা সিস্ট হচ্ছে এই ধরনের, যেটার মধ্যে তোমার পুঁজ তৈরি হয়ে যায়, সিস্ট। হ্যাঁ, হাতে পায়ে সাধারণত হয়, বিভিন্ন জায়গায় যে কোনো কারণে ব্যথা হওয়ার কারণে সেপটিক হয়ে যায়, তখন যে সিস্ট ফোড়া হয়ে যায় ওই জায়গাটা। মানে জাস্ট জাস্ট এটা একটা জাস্ট লাইক অবহেলার কারণে এগুলো হয়। তাহলে সাধারণত সিস্ট কথাটা আমরা এখন বলবো ফোড়া। সামটাইম ডিজিজড এটা। উই আর গোয়িং টু রিমুভ দ্য সিস্ট জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। সেফ সাইড মানে নিরাপদ জায়গা থেকে আমরা রিমুভ করে দেবো, ডাক্তার অভয় দিচ্ছে রোগীকে। উই আর গোয়িং টু রিমুভ দ্য সিস্ট। এখন তুমি ডাক্তারের কাছে যাবা, ডাক্তার পাঠাবে ওই ছোটো ফোড়ার জন্য, কী করবে, সার্জনের কাছে পাঠাবে। সার্জন কী করবে, সে ছুরি দিয়ে সে ডাক্তার এই তোমার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সে সিস্টটাকে সে কেটে ফেলবে। অথচ আমরা কী করতাম, ঘরে বসে ওই যে সুই সুতার সেলাই করার সুই দিয়েই সিস্টগুলোকে গালায় ফেলতাম। আর এটি আমরা জানতাম। এখন দেখো ওইটার জন্য কত আয়োজন, একজন সার্জনকে লাগে, ডাক্তারখানা যেতে হয়, হসপিটালে যেতে হয়, ভর্তি হতে হয় সিস্ট পেলেতে। অবশ্য এখন ভর্তি হতে হয় না, ছোটো ছোটো সিস্টের জন্য ফোড়া এমনিতেই ফেলে দেয় গেলে। আচ্ছা,
আসো ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে আজকের আমাদের ভিডিওর সবচেয়ে শেষ, যেটা ডেফিসিয়েন্সি। তোমরা ডেফিসিয়েন্সি কথাটা মানে হচ্ছে অভাব। আজকে আমাদের 30টা